প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বোর্ডের আরও একটা ক্লাস নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে। তো প্রথমেই আমরা একটু সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে একটু দেখে নেই, অর্থাৎ এই প্রশ্নতে কোন লেনদেন দ্বারা কি বোঝানো হয়েছে সেটা একটু আমরা প্রথমে দেখব, তারপর আমরা এটার সলভে চলে যাব। আচ্ছা, তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো অঙ্কটা, অর্থাৎ এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে প্রত্যেকটা লেনদেন 2022 সালের বিভিন্ন লেনদেনকে মিন করছে। 2022 সালের এখানে এপ্রিল মাসের যত লেনদেন হয়েছিল সেই লেনদেনগুলো এখানে দেওয়া আছে। তো প্রথম যে লেনদেনটা এখানে দেওয়া আছে এপ্রিল 2 তারিখের যে লেনদেনটা, সেখানে বলছে ব্যবসায় স্থানান্তর ব্যয়। তো ব্যবসায় স্থানান্তর ব্যয় তো মধ্যে আমরা জেনে গেছি সবাই, যেটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যখনই ব্যবসায় স্থানান্তর ব্যয় দেওয়া থাকবে তখন সেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে, একদম চোখ বন্ধ করে কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারবো, কারণ এটাকে আমরা সবসময় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবেই দেখাই। তারপর প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা বাবদ ব্যয় বলতে বোঝানো হয় বিজ্ঞাপন ব্যয়। ঠিক আছে, প্রচারণা আর বিজ্ঞাপন কথাটা কিন্তু সেম, একই বিষয়কে মিন করে। তাহলে এখানে প্রচারণা বাবদ ব্যয়, এটাকে যেহেতু ব্যয় বলাই হয়েছে সরাসরি, তাই এটা আমরা বলতে পারি যে এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত ব্যয় আছে প্রত্যেকটা ব্যয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি এপ্রিল 7 তারিখ। এপ্রিল 7 তারিখের যে লেনদেনটা আছে সেই লেনদেনটাতে বলা হয়েছে কর্মচারীদের বেতন প্রদান। যখন কর্মচারীদেরকে বেতন প্রদান করা হয়, এই বেতন প্রদান এটাও কিন্তু এক ধরনের ব্যয়। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা ব্যয় এবং এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি এপ্রিল 9 তারিখ, পণ্য বিক্রয় 50% ধারে। এই যে পণ্য বিক্রয় করা হয়েছে টোটাল 1,80,000 টাকা, তার মধ্যে 50% ধারে, অর্থাৎ এটার অর্ধেকটা ধারে হয়েছে, বাকি অর্ধেকটা নগদে হয়েছে। তাহলে যেহেতু আমরা বিক্রয় দেখতে পাচ্ছি, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করা হয় সেই বিক্রয়টাকে আমরা মুনাফা জাতীয় আয় বলে থাকি। তাহলে এখানে আমাদের এই বিক্রয়টা একটা মুনাফা জাতীয় আয়। এরপর চলে যাচ্ছে এপ্রিল 12, পণ্যের গবেষণা ব্যয় 23,000 টাকা। যখনই গবেষণা ব্যয় দেওয়া থাকবে, ঠিক যেমনিভাবে আমরা একটু আগে দেখেছিলাম ব্যবসায় স্থানান্তর ব্যয় এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ঠিক তেমনিভাবে পণ্যের গবেষণা ব্যয় অথবা পণ্যের গবেষণা বা পরীক্ষা বাবদ ব্যয়, এটাকেও আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি 15 তারিখ লেনদেন, কমিশন প্রাপ্তি 6,500 টাকা। কমিশন প্রাপ্তি এটা একটা আয় নির্দেশ করে, তাই যেহেতু এটা একটা আয় আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। এরপর চলে যাচ্ছি এপ্রিল 17 তারিখ, বিদ্যুৎ বিল পরিশোধ। এই যে বিদ্যুৎ বিল পরিশোধ বলা হচ্ছে, এটাও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এবং প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল খরচ হয়ে থাকে, তাই আমরা এটাকে বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ব্যয় হয় প্রত্যেকটা ব্যয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি এপ্রিল 21 তারিখ, বলা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি হলো, এটাকে আমরা একটা আয় বলতে পারি, কারণ বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগ বাবদ যতটুকু ইনভেস্ট করেছো সেটার উপর একটা সুদ তুমি পেয়েছো। তাহলে অবশ্যই এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়কে নির্দেশ করবে, এবং যেহেতু এটা একটা আয় তাই অবশ্যই আমরা বলতে পারি এটা মুনাফা জাতীয় আয়। ব্যবসা প্রতিষ্ঠানের সব ধরনের আয়কে আমরা মুনাফা জাতীয় আয় বলতে পারি। তারপর চলে যাচ্ছি এপ্রিল 25, সেখানে বলছে ঋণের সুদ প্রদান।
ঋণ গ্রহণ করা হয়েছিল এবং সেই বাবদ এখন সুদ আমরা প্রদান করে দিচ্ছি। তার মানে এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। যেহেতু এটা একটা ব্যয়, তাই আমরা বলতে পারি এটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে আমরা যে ঋণের সুদ প্রদান করলাম সেটা আমাদের জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি সর্বশেষ লেনদেন। এখানে 30 তারিখের লেনদেনে বলা হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, অর্থাৎ তুমি লভ্যাংশ পেয়েছো। তাহলে যেহেতু লভ্যাংশ পাচ্ছ, অবশ্যই এটা তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয় হবে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত আয় হয় প্রত্যেকটা আয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। তাহলে প্রত্যেকটা লেনদেন আমরা বুঝতে পারলাম কোন লেনদেন দ্বারা মুনাফা, কোন লেনদেন দ্বারা মূলধন জাতীয় লেনদেনকে বোঝানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সৃজনশীল প্রশ্নে। তো এখানে আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে উপযুক্ত তথ্যাদি থেকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাহলে দেখো এখান থেকে এই যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো থেকে যেগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে সেগুলোকে আমাদের বের করতে হবে খুঁজে। তাহলে দেখো আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কোনগুলো হতে পারে। তাহলে একটা প্রতিষ্ঠানের জন্য বিলম্বিত মুনাফা জাতীয় আয় হবে হচ্ছে বিজ্ঞাপন বাবদ, যখন আমরা বড় অঙ্কের একটা ব্যয় করব, বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের ব্যয়। তারপর যদি আমাদের স্থানান্তর ব্যয় থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের জন্য যদি স্থানান্তর ব্যয় থাকে, সেই স্থানান্তর ব্যয়টা কি হবে, আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। আর সর্বশেষে থাকছে গবেষণা ব্যয়, অর্থাৎ কোনো পণ্যের জন্য তুমি যদি গবেষণা বাবদ ব্যয় করো, সেই গবেষণা ব্যয়টাও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা এই তিনটা লেনদেনকে বলতে পারি। তো প্রথম যে লেনদেনটা সেটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের ব্যয়, স্থানান্তর ব্যয়, আরেকটা হচ্ছে গবেষণা ব্যয়। এখন তাহলে আমরা একটু দেখি এই যে এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে কোনটা কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হতে পারে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিলের 2 তারিখে বলছে স্থানান্তর ব্যয়, তাহলে এটা অবশ্যই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপরে আমাদের এপ্রিলের 12 তারিখে একটা বলা হয়েছে পণ্যের গবেষণা ব্যয়, তাহলে আমরা দেখেছিলাম কি পণ্যের স্থানান্তর ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়, এই দুইটাই কি হবে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তাহলে এখানে আমরা দুইটা পেয়ে গেছি। এখন এখানে দেখো বিজ্ঞাপন বাবদ কিন্তু বড় অঙ্কের কোনো খরচ হয়নি বা পরবর্তী বছরের জন্য খরচও হয়নি, তাই সেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসতে পারছি না। তাহলে দুইটাকে নিয়ে আসবো, একটা হচ্ছে এপ্রিলের 2 তারিখের লেনদেনটা এবং এপ্রিলের 12 তারিখের লেনদেন। তাহলে এখানে আমাদের কয়ের অ্যান্সারটা কি হবে, প্রথমে 2 তারিখের লেনদেন ব্যবসায় স্থানান্তর ব্যয় 22,000 টাকা এবং তারপর গবেষণা ব্যয় 23,000 টাকা। তাহলে দেখো দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল 45,000 টাকা হবে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। যেই লেনদেনগুলো মুনাফা জাতীয় আয়কে নির্দেশ করছে আমরা শুধুমাত্র সেইগুলোকে এখানে আইডেন্টিফাই করব। তাহলে দেখো এখানে প্রথমে স্টার্ট হচ্ছে কি, এই যে এপ্রিলের 9 তারিখ, এখানে বলছে পণ্য বিক্রয় যেটার মধ্যে 50% ধারে এবং বাকি 50% হচ্ছে নগদে। তাহলে এখানে যেহেতু আমাদের মুনাফা জাতীয় আয় বের করতে বলা হয়েছে, তাই মুনাফা জাতীয় আয় বলতে আমরা সম্পূর্ণ আয়টাকেই কিন্তু বুঝি। যদি এখানে বলা হতো মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা বাকি 50% মাইনাস করে শুধু 50%টা এখানে প্রাপ্তি হিসেবে দেখাতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে প্রাপ্তি নির্ণয় করার কথা কিছু বলা হয়নি, তাই আমরা এখানে আর সেই জিনিসটাকে আনবো না। আমাদের বলা হয়েছে মোট মুনাফা জাতীয় আয়, অর্থাৎ টোটাল যে জায়গাটার থেকে আমাদের আয় হয়েছে সেই প্রত্যেকটা আয় আমাদের এখানে আনতে হবে। তাহলে দেখো এখানে আমাদের পণ্য বিক্রয় হলো 1,80,000 টাকা, এই পুরো অ্যামাউন্টটাই তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে চলে আসছে। তারপর 15 তারিখের লেনদেন, এখানে বলছে কমিশন প্রাপ্তি
প্রাপ্তি ৬,৫০০ টাকা, এটাও কিন্তু পুরো অ্যামাউন্টটাই চলে আসছে। তারপর এপ্রিলের ২১ তারিখ বিনিয়োগের সুদ প্রাপ্তি, এখানে বলছে ১৩,০০০ টাকা, এখানেও সেই ১৩,০০০ টাকাও কিন্তু পুরোপুরি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আয়কে নির্দেশ করছে। লাস্ট ওয়ান এপ্রিলের ৩০ তারিখ লভ্যাংশ প্রাপ্তি ৩,৫০০ টাকা। তাহলে দেখো এখানে আমরা টোটাল 4টা অ্যামাউন্ট পাচ্ছি। একটা হচ্ছে পণ্য বিক্রয় বাবদ ১,৮০,০০০ টাকা, কমিশন প্রাপ্তি বাবদ ৬,৫০০ টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি বাবদ ১৩,০০০ টাকা এবং লভ্যাংশ প্রাপ্তি বাবদ ৩,৫০০ টাকা। তাহলে এখন আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা কিভাবে আমরা লিখব। এখানে প্রথমে অবশ্যই আমরা হেডিংটা দিব, যেহেতু এখানে তারিখ দেওয়া ছিল প্রশ্নে, তাই তারিখের একদম সিকোয়েন্স অনুসারে আমরা তারিখগুলো লিখলাম। প্রথমে এপ্রিলের ৯ তারিখ পণ্য বিক্রয় বাবদ আমরা এখানে পাচ্ছি ১,৮০,০০০ টাকা। তারপর ১৫ তারিখ প্রাপ্ত কমিশন বাবদ পাচ্ছি ৬,৫০০ টাকা। ২১ তারিখ প্রাপ্ত বিনিয়োগের সুদ বাবদ পাচ্ছি ১৩,০০০ টাকা এবং এপ্রিলের ৩০ প্রাপ্ত লভ্যাংশ বাবদ পাচ্ছি ৩,৫০০ টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল পেয়ে যাচ্ছি কত? ২,০৩,০০০ টাকা। তাহলে এই ২,০৩,০০০ টাকাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় আয়। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্ন। এখানে বলছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ। একটু আগে আমরা মুনাফা জাতীয় আয় সম্পর্কে দেখলাম, এখন আমরা দেখব মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো। তাহলে দেখো মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের ব্যয় আছে প্রত্যেকটা ব্যয়কে এখানে নির্দেশ করবে। তাহলে প্রথমে আছে এপ্রিলের ৫ তারিখ প্রচারণা বাবদ ব্যয়, এখানে দেখতে পাচ্ছি ৭,৫০০ টাকা। তারপর এপ্রিলের ৭ তারিখ এখানে দেখতে পাচ্ছি কর্মচারীদের বেতন প্রদান ২৭,০০০ টাকা। তারপর এখানে আছে বিদ্যুৎ পরিশোধ, অর্থাৎ এপ্রিলের ১৭ তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ বাবদ আমরা পাচ্ছি ৯,৫০০ টাকা এবং এপ্রিলের ২৫ তারিখ ঋণের সুদ প্রদান বাবদ পাচ্ছি ৮,৫০০ টাকা। তাহলে দেখো আয়ের মতো ব্যয়ের মধ্যেও কিন্তু আমরা টোটাল 4টা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এপ্রিলের ৫ প্রচারণা বাবদ ব্যয়। তাহলে প্রচারণা বাবদ ব্যয় বলতে বিজ্ঞাপন ব্যয়টাকে বোঝানো হয়েছে। বিজ্ঞাপন ব্যয় বাবদ আমরা খরচ করেছি ৭,৫০০ টাকা। তারপর এখানে এপ্রিলের ৭ তারিখে কর্মচারীদেরকে বেতন প্রদান করা হয়েছে। তো বেতন প্রদান কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং বাকি যে লেনদেনগুলো আছে বিদ্যুৎ বিল পরিশোধ, ঋণের সুদ প্রদান, প্রত্যেকটাই একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়কে নির্দেশ করছে। তাহলে আমরা এখানে টোটাল 4টা লেনদেন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? অবশ্যই এখানে আমাদের একটা হেডিং ইউজ করতে হবে, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে মুনাফা জাতীয় ব্যয় হেডিং লিখে এরপর আমরা অবশ্যই এখানে একটা তারিখের সিকোয়েন্সটা মেনটেন করব, যে তারিখ আকারে সাজানো থাকবে ঠিক সেই তারিখ আকারে এখানে আমরা লিখব। তারপর দেখো এখানে বলা হচ্ছে এপ্রিলের ৫ তারিখ প্রচারণা বাবদ ব্যয় অর্থাৎ বিজ্ঞাপন বাবদ আমাদের ৭,৫০০ টাকা খরচ হয়েছে। এপ্রিলের ৭ তারিখে বেতন প্রদান বাবদ আমরা খরচ করেছি ২৭,০০০ টাকা। এপ্রিলের ১৭ তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ বাবদ খরচ করেছি ৯,৫০০ টাকা। এপ্রিলের ২৫ তারিখ ঋণের সুদ প্রদান বাবদ খরচ করেছি ৮,৫০০ টাকা। তাহলে এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ৫২,৫০০ টাকা। তাহলে এই যে ৫২,৫০০ টাকা এটাই কিন্তু আমাদের টোটাল মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের এই প্রশ্নটাতে আমরা প্রথমেই দেখলাম কিভাবে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারি। তারপর আমরা দেখলাম কিভাবে আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে পারি এবং সবার শেষে আমরা দেখলাম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের আলোচনা। আশা করছি পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।